চীন সফরে যেতে পারেন তারেক রহমান, কিন্তু হঠাৎ করে চীন সফরে কেন? তবে কি ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে ক্রমশ? এই নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি আমরা নজর রাখব যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিশেষ করে, এবং দায়িত্ব সহকারে তিনি যে ওই চুক্তিগুলির মধ্যে যা যা রেখেছিলেন তাতে কিন্তু আমেরিকায় সবথেকে বেশি লাভবান হয়েছে, কিন্তু বাংলাদেশ কিছুই পাচ্ছে না। আসলে কি পরিস্থিতি, সেদিকেও নজর রাখবো। পাশাপাশি আমরা নজর রাখবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে এই নির্বাচন নাকি সর্বকালের সেরা নির্বাচন হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারেনি এতে খুশি হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেদিকেও নজর রাখবো। পাশাপাশি নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণের দিকে এখন কি পরিস্থিতি। পাশাপাশি আমরা নজর রাখবো বিরোধী দল হিসাবে এনসিপি বা জামায়াতে ইসলামী তারা কি ভূমিকা পালন করছে, এবং পাশাপাশি তারেক রহমানের সরকারকে যে বিভিন্ন সংকটময় পরিস্থিতির জন্য কিভাবে প্রশ্ন করছে বা কিভাবে প্রতিবাদ করছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। বঙ্গের বিধানসভা ভোটে এবার পরিবর্তন দেখলো রাজ্যবাসী। খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল শিবির। গেরুয়া ঝড়ে ঝাড়খণ্ড মমতা তৃণমূল কংগ্রেস। তৃণমূলে প্রত্যাবর্তন তো হয়নি, উল্টে হয়েছে ভরাডুবি। টানা 3 বছরের পর মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দুর্গে হানা দিয়ে এবার তাদের সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিজেপি। সেই সঙ্গে জয় জয়কার শুভেন্দু অধিকারীর। মমতাই এমন মুখ্যমন্ত্রী যিনি পরপর দুবার হারলেন প্রতিপক্ষ শুভেন্দুর কাছে। 21-এর ভোটে নন্দীগ্রামে হেরেছিলেন মমতা, যদিও সেবার ভোটের ফল নিয়ে আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু এবার তো নিজের ঘর ভবানীপুর, সেখানেও ভরাডুবি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কাছে 15,000-এরও বেশি ভোটে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কাছে এই শোচনীয় হার লজ্জার। রাজনীতির কারবারিরা বলছেন অধ্যত্ত, দুর্নীতি, মিথ্যাচার, শিল্পের খরা, তোলাবাজি, সিন্ডিকেটের একচাটিয়া চাষ, মাফিয়ারাজ তৃণমূলের হারের পিছনে এগুলোই বড় কারণ। যেখানে রাজ্যে গত 10 বছরে বড় শিল্পের দেখা নেই, সেখানে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম বানিয়েছেন, হিজাব পরে এক শ্রেণীর সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন, দুর্গাপুজোয় বছর বছর বেড়েছে অনুদান। যেখানে বেকারত্বের গ্রাফ রাজ্যে বেড়েছে হু হু করে, সেখানে ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। রাজ্যবাসী এসব মুখ বুঝে সহ্য করলেও এর জবাব পড়েছে ভোট বাক্সে। তৃণমূল এবার 3 অঙ্কের আসনেও যেতে পারেননি। গ্রাম শহর থেকে শহরাঞ্চল অনেক জায়গায় তৃণমূলের কপালে জোটেনি একটাও আসন। উত্তরবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ তৃণমূল। রাঢ়বঙ্গেও এবার আরো শক্ত জমি তৈরি করেছে বিজেপি। কলকাতাতেও তৃণমূলের একাধিক হেভিওয়েট এখন শুধুই প্রাক্তন তারকা বিধায়কদের, যাদের তৃণমূল এবার দাঁড় করিয়েছিল তারা গোহারা হেরেছেন। ব্যারাকপুরের পরাজিত তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে। তৃণমূলের খেলা হবে স্লোগান এখন চুপসে গিয়েছে। 25শে বৈশাখ রাজ্যে নতুন মন্ত্রিসভার শপথ, জোর চর্চা নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন যে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাঙালি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন জয়ের নায়ক শুভেন্দু অধিকারী। আগামী দিনে তিনি যদি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হন তাহলে অবাক হওয়ার কিছু নেই। অবশ্য এই দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বাঙালি বিজেপি নেতা হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক, অসাধারণ বাগ্মীয়। মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন জয়ী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। দাবি উঠেছে উত্তরবঙ্গের জন্য উপমুখ্যমন্ত্রী করা হোক কাউকে। কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহকে এর দায়িত্ব দিয়েছে দলের হাইকমান্ড। বাংলার তৃণমূলের এই হারের কি প্রভাব পড়লো ওপার বাংলায়? সূত্রের খবর, বিজেপির এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশে। প্রশ্ন, তিস্তা চুক্তির জট কি কাটবে এবার? বাংলাদেশের সঙ্গে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে পদ্ম সরকার, নাকি বাংলাদেশ প্রশাসনের সঙ্গে নতুন কোনো বিরোধ বাঁধবে বিজেপির? সীমান্ত অনুপ্রবেশ কি আরো মাথাচাড়া দেবে? উত্তর জানা যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। বাংলায় এবার পদ্মঝড়ে সাফ তৃণমূল। কোচবিহার থেকে কাকদ্বীপ সব রং এখন গেরুয়া, কিন্তু কি কারণে তৃণমূল এবার কার্যত উড়ে গেল? এর অন্যতম বড় কারণ এসআইআর। তৃণমূল সরকার ভেবেছিল ভুতুরে ভোটার ঢুকিয়ে ভোট ব্যাংক অটুট রাখবে তারা। এছাড়া বুথ জ্যাম, ছাপ্পা, মারপিট, রিগিং এর মতো অস্ত্র তো তাদের ছিলই, কিন্তু এখানেই ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির। নির্বাচন কমিশনের বজ্র আটুনিতে এবার ভোট হয়েছে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে। এছাড়াও গোদের ওপর বিস্ফোরার মতো ছিল তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির রাশি রাশি অভিযোগ।
সারদা এবং নারদ কেলেঙ্কারির ধাক্কা এড়িয়েও তৃণমূল 2016 সালের বিধানসভা ভোটে জিতেছিল, কিন্তু 2021 সালের তৃতীয় দফায় তৃণমূল সরকার ক্ষমতায় ফেরার পরেই সামনে আসে চাকরি দুর্নীতি। সারদা নারদার পর এই দুর্নীতির যেটুকু জনসমর্থন ছিল সেটাকেও গুড়িয়ে দিয়েছিল। কাটমানির অভিযোগে বিদ্ধ তৃণমূলের নেতারা মানুষ চোখের সামনে দেখছেন নেতাদের প্রাসাদের মতো বাড়ি, রাজ্যে বড় শিল্প নেই। এই পরিস্থিতিতে সরকারি চাকরিও চুরি হয়েছে, রাস্তায় বসেছেন চাকরি প্রার্থীরা। এইসব খবরই বিস্ফোরণ ঘটেছে ভোট বাক্সে। বেশিরভাগ মানুষই ঠিক করে রেখেছিলেন যেভাবেই হোক তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে। তাহলে এখন বাংলার মানচিত্রে বিজেপির জায়গাটা কোথায় দাঁড়ালো? বাংলার ম্যাপের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাবে তিন দিকে এখন গেরুয়া বলয়। খুব স্বাভাবিক, সেই অবস্থায় জামায়াত ইসলামের মতো মুসলিম দলগুলি বিজেপির এই জয়ে স্বস্তিতে থাকতে পারছে না। সীমান্তে মাঝে মধ্যেই নাশকতামূলক কাজের অভিযোগ ওঠে এই জামায়াতের বিরুদ্ধে। এবার বিজেপি সরকার কিভাবে জামায়াতকে সীমান্তে লম্ফঝম্প করা আটকায় সেটাই দেখার। সেই সঙ্গে রাতে ওপারে চুপিসারে ভারতে এসে দিনের পর দিন বেআইনিভাবে থাকা অর্থাৎ অনুপ্রবেশকেও বোতলবন্দি করতে সচেষ্ট হবে কেন্দ্রীয় নেতৃত্ব। বিভিন্ন অপরাধমূলক কাজে দেখা গিয়েছে নাম জড়িয়েছে বাংলাদেশিদের, যাদের বেশিরভাগই অনুপ্রবেশকারী। ভুয়ো আধার, এপিড কার্ড বানিয়ে ঝোপড়িতে থেকে এরা এসব অপরাধ করে গিয়েছে। বিএনপি সরকারের বুক কিছুটা হলে কেঁপে গিয়েছে বিজেপির বঙ্গ জয়ে। শুধু বঙ্গই নয়, এবারেও অসমে ক্ষমতায় এসেছে বিজেপি। কিছুটা ভয় পেয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেন, সীমান্তে পুশব্যাক হলে পদক্ষেপ করবে বাংলাদেশ সরকার। কিন্তু এই পুশব্যাকের অভিযোগ তো বিজেপি এতদিন ধরে করে আসছে। তাহলে কি মাছের তেলে মাছ ভাজতে চাইছে বিএনপি সরকার? না হলেই খলিলুর রহমানই কয়েকদিন আগে বাংলাদেশে ভিসা নিয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপের আশা করেছিলেন, আর সেদিক থেকে কিছুটা খুশিতে আওয়ামী লীগ। তাদের প্রতি সদয় হয়ে বিজেপি সরকার যদি হাসিনাকে প্রত্যর্পণ করে বা হাসিনা যদি আগের মতো সম্মান নিয়ে দেশে ফেরেন, তাহলে চাপে পড়বে বিএনপি। হাসিনাকে শাস্তি দিতে গিয়ে তারা হয়তো জনরোষের মুখে পড়বে। আওয়ামী লীগ যদি ফের রাজনীতির ময়দানে ফিরে আসে, তাহলে তো আর কথাই নেই। বিএনপি, এনসিপি, জামায়াতের পক্ষে তখন হাসিনাকে মোকাবিলা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বিজেপির বঙ্গজয়ে বড় ভূমিকা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আমেরিকার পায়ে তো আগেই লুটিয়ে পড়েছে বাংলাদেশ। এবার তাদের ভারত থেকে রক্ষা করতে কি সামরিক তৎপরতা দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র? সেটা কি বিএনপির পক্ষে একটু হলেও সুবিধার হবে? তবে এই খবর যে ভুয়ো তাও সামনে আসছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে বাংলাদেশে মার্কিন ঘাঁটি স্থাপন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভুয়ো মন্তব্য প্রচার করা হয়েছে। বাংলাদেশকে চীনা ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাঁটির বিকল্প নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন দাবিতে একটি খবর ফেসবুকে দিন কয়েক আগেই ভাইরাল হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফেসবুকে আওয়ামী লীগের বেশ কয়েকটি গ্রুপে পোস্ট করা হয়েছে। এতে সালাউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে ওপরের দিকে দাবিটি বসানো হয়েছে। এতে লেখা হয়েছে, বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাঁটির বিকল্প নেই। তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যমেই সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে প্রচারিত ফটো কার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে গুপ্ত টেলিভিশন নামে একটি স্যাটিয়ার পেজে সর্বপ্রথম পোস্ট করার প্রমাণ পাওয়া গিয়েছে। পেজটির বায়োতে লেখা হয়েছে, আমাদের কন্টেন্ট হাস্যরস, ব্যঙ্গ এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। ত্রয়োদশ ভোটের পর বাংলাদেশের দুযুগ পর ফের সরকার গড়েছে বিএনপি। প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যানও। ক্ষমতায় এসে তারেক বলেছিলেন, আমার নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, তবে তার এই পরিকল্পনাগুলি কি তা নিয়ে এখনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। ক্ষমতায় আসার পর বাংলাদেশের যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে। কেন তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের নামে কার্ড বিলি করছেন, কেন তিনি জঙ্গিদের ধরতে পারছেন না, কেনই বা দেশের অভ্যন্তরীণ রাজনীতির ডামাডোল থামছে না, সে বিষয়ে পদক্ষেপ নিতে কেন দেখা যাচ্ছে না তারেক রহমানকে, কেন থামছে না হামের প্রকোপ, এই সমস্ত বিষয়ের মধ্যেই ফের উস্কে দিয়েছে বাংলাদেশে মার্কিন ঘাঁটি তৈরির জল্পনা। কেন কি উদ্দেশ্য বাংলাদেশের মতো গরিব দেশে সামরিক ঘাঁটি বানাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ? তবে কি বাংলাদেশের ভূ রাজনীতিকে কাজে লাগানোর জন্য সেখানে সামরিক ছাউনি বানাতে চায় আমেরিকা? কারা এই ঘাঁটি দেখভালের দায়িত্বে থাকবেন? কিভাবে আমেরিকা থেকে বসে সামরিক ঘাঁটি পরিচালনা করবেন ট্রাম্প? আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে একাধিক শর্ত মানতে হয়েছে বাংলাদেশকে।
তার মধ্যে সে দেশের অর্থনৈতিক এবং সমাজ ব্যবস্থার বড়সড় প্রভাব পড়েছে। ইরান বাংলাদেশের সঙ্গে বিরোধিতার পথে আগেই গিয়েছে। তার জেরে হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। এবার কি ইরানের সঙ্গে প্রতিশোধের জন্যই আমেরিকার পায়ে পড়ছেন তারেক রহমান? আমেরিকা যদি সত্যিই বাংলাদেশে সামরিক ছাউনি তৈরি করে, তাহলে তা ফের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোলামি বলেই প্রমাণিত হবে। তবে কি দেশের মাটিতে আমেরিকার চাকর হয়ে থাকতে হবে বাংলাদেশকে, আর বাংলাদেশের ওপর জোর খাটিয়ে যাবে ট্রাম্প সরকার? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। এদিকে এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে অত্যন্ত খুশি হয়েছেন তিনি, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল তার মন্তব্যে। আসলে কি বোঝাতে চাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? গত 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তিনি বলেন, সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের ইতিহাসে। এর আগে কখনো এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জানা যায়, মঙ্গলবার রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এইসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল। ওয়াকারুজ্জামান বলেন, এক পর্যায়ে দেশে আশা এবং হতাশা উভয় পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে না, কিন্তু সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। জেলা শাসকের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজন হলে সেনাবাহিনীর দ্রুত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলিকে অবহিত করা হলে তারা তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা অথবা যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কিন্তু সেনাবাহিনী যে বক্তব্য রাখছেন সেটা কি আদৌ সত্যি? বাংলার মানুষকে আদৌ এই ভাবনা ভাবছে? কারণ বিরোধী দল জামায়াত ইসলামী বলছে অন্য কথা। তারা অভিযোগ করছে যে অনেক আসনেই তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, কিছু জায়গায় কারচুপি তো হয়েছেই। তবে অনেকে এটা বলে থাকেন যে মোহাম্মদ ইউনূস কখনোই ভোট করাতে চান না এবং তিনি কখনো চানওনি, কিন্তু সেনাবাহিনীর একটা চাপ ছিল তার উপর, বিশেষত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি চাপ সৃষ্টি করেছিলেন মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর। তাই নির্বাচন হওয়া নিয়ে অনেক ক্ষেত্রেই একটা বড় ভূমিকা পালন করেছেন জেনারেল ওয়াকার। সেই কারণেই নির্বাচন হয়েছে। পাশাপাশি দেশের অনেক কিছুই যেটা মোহাম্মদ ইউনূস বিক্রি করে দিতে চেয়েছিলেন বিদেশিদের কাছে, সেটাও অনেকখানি আটকানো গিয়েছে সেনাপ্রধান এবং তৎকালীন বিরোধী দল বিএনপির জন্য। তাদের তীব্র বিরোধিতায় মানবিক করিডোর দেওয়া হয়নি, এমনকি চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ সবে আটকানো গিয়েছে। তবে মার্কিনীদের সঙ্গে বাণিজ্য চুক্তি আটকানো যায়নি। কিন্তু আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারল না এই নির্বাচনে, সেটা দায়ী অনেকেই সেনা প্রধানের দিকেই ঠেলছেন। তবে এটা স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগবিহীন নির্বাচনে যথেষ্ট খুশি হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তত তার মন্তব্যেই একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। আচ্ছা, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন না হলে কি পশ্চিমবঙ্গে পালাবদল ঘটত? অবাক হওয়ার মতো মোটেই নয় এই সমীকরণ। বরং শেখ হাসিনার চলে যাবার পর বঙ্গে পদ্মফুল ফোটাতে জমি করে দিয়েছিলেন খোদ ইউনূস সাহেব। মনে করে দেখা যেতে পারে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এসেছিল কেয়ারটেকার সরকার। তখন বাংলাদেশের অর্থনীতি, সমাজ একেবারে রসাতলে গিয়েছিল। জেলায় জেলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাদের টেনে বের করে দিনে দুপুরে খুন, আগুন ধরিয়ে দেওয়া হতো বাড়িতে, ধ্বংস করা হতো আসবাব। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদিকে ওপারে হিন্দু নিধন, অত্যাচার, ধর্ষণের মতো ঘটনা, এদিকে তার আঁচে রুটি সেঁকলেন বিজেপি নেতারা। তৃণমূলের অতিরিক্ত সংখ্যালঘু তোষণ একে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। শুভেন্দুরা বলতে শুরু করলেন, মমতা ফের সরকারে এলে বাংলা হয়ে যাবে বাংলাদেশ। এটাই হিন্দুদের ঐক্যবদ্ধ হবার সঠিক সময়।
যদি এবারের ভোটে না হয় নয়তো আর কখনোই হবে না। তৃণমূলের একের পর এক দুর্নীতি, চাকরি চোরি, কাটমানি ইস্যু বেড়েছে আর মানুষের ক্ষোভও একটু একটু করে বেড়েছে। ভাতার রাজনীতির যে কাম্য নয় তা ভোট বাক্সে জবাব দিয়েছে মানুষ। আসলে হিন্দুত্বের কার্ড খেলে বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেললো বিজেপি। তারা যে রাজ্যের হিন্দুদের বিপুল ভোট পেয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তিস্তার জলবন্টন, সীমান্ত ইস্যু এবং পুশিন কিংবা পুশব্যাক ইস্যুর মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলিতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা, কৌতূহল এবং উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। নির্বাচনের আগে কিছু ভারতীয় নেতার বাংলাদেশ নিয়ে করা বিভিন্ন মন্তব্য নিয়ে উদ্বেগ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পাশাপাশি বাংলাদেশের তকমা নিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা আরও বেড়ে যায় কিনা সেই উদ্বেগও আছে অনেকের মধ্যে। বাংলাদেশে 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের চরম টানাপোড়েন তৈরি হয়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল বলে মনে করা হলেও ওই সময় তিস্তা নদীর পানি ইস্যুটির সমাধান করা যায়নি, মূলত পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কারণে। তিনি প্রকাশ্যেই বিরোধিতা করেছিলেন। মমতা বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন। এখানেই সাফল্য পেয়েছে বিজেপি। হাসিনা এখনো ভারতের আশ্রয়। হাসিনাকে আগামী দিনে বাংলাদেশে ফিরবেন তাও বলেছিলেন শুভেন্দু। তার মানে আগামী দিনে আওয়ামী লীগের ফেরার রাস্তা খোলা থাকছে এবং সেখানে তাদের সাহায্য করতে পারে বিজেপি। কিন্তু আওয়ামী লীগের প্রতি কড়া অবস্থানই কি ডোবালো তৃণমূলকে? ভোটের পর এখন কার্যত উপড়ে গিয়েছে ঘাসফুল শিবির। যে হাসিনার বিরুদ্ধে ছিলেন মমতা, তিনি রয়েছেন কেন্দ্রের নিরাপত্তায়। কিন্তু উল্টো দিকে রাজনৈতিক জীবনে বোধ হয় দাঁড়িয়ে পড়ে গেল মমতার। এরপর কি অবস্থান নেবে তৃণমূল? টিম করে চলবে তাদের দল? শক্তিশালী বিরোধিতা ছাড়া আর তো কোনো রাস্তাই খোলা থাকলো না তাদের কাছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।